বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বরাবরের মতো অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান, সেই অ্যাসাইনমেন্টের একটি ভিডিও প্রস্তুত করব। ভিডিওটির এখন আমরা যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা একটু পড়ে নিব। এখানে একটা ছক দেখতে পারতেছি। এই ছকের মধ্যে দেওয়া আছে মৌল এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। মৌল দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে। মৌল হলো কত এক্স ওয়াই জেড, পারমাণবিক সংখ্যা 17, 11, 16, ভর সংখ্যা 35, 23 এবং কত 24। প্রশ্ন ক নাম্বার 2 ক, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বলতে আমরা কি বুঝি বা কাকে বলে? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড, যে জেডটা ছিল, জেড এর মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা কি করো? নির্ণয় করে। একটা পরমাণুতে যে নিউটন আছে সেই নিউটনের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের ছকের উল্লেখিত এক্স ও ওয়াই মৌলটির দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব এর যুক্তি সহ বিশ্লেষণ করা। তো আমরা এখন প্রশ্নটি দেখতে পেলাম। শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। আর প্রশ্নগুলোর উত্তর দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পরবর্তীতে যাতে তোমরা তোমাদের ভিডিওগুলো, আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা দেখতে পারো। এবং তোমাদের আগামী সপ্তাহে যে গণিত অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্টও আমি সমস্যার সমাধান করে দিব এবং বিজ্ঞানও সমস্যার সমাধান করে দিব। তো চলো এখন আমরা উত্তরটা দেখে আসি। 2 নম্বর প্রশ্নের উত্তর ক। ক নম্বরে বলা আছে আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বলতে আমরা কি বুঝি? আইসোটোপ কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। অর্থাৎ একটা মৌলের বিভিন্ন ধরনের পরমাণু থাকে যাদের প্রোটন এবং পারমাণবিক একই থাকে কিন্তু ভর সংখ্যাটা আলাদা থাকে, তাদেরকে কি আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো: এক হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডি তে হলো ডিউটেরিয়াম, টি তে হলো টিউটেরিয়াম। এই 3টি হলো একটা হাইড্রোজেনের আইসোটোপ। গ্রিক ভাষা আইসো মানে একই এবং টপ মানে স্থান, অর্থাৎ একই স্থান। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এখানে আছে কি প্রোটন, প্লাস চিহ্ন দেওয়াটা প্রোটন, মাইনাস চিহ্ন দেওয়াটা কি ইলেকট্রন, এবং এই কালো গাঢ় ভরত দেওয়াটা হলো কি নিউটন। এখানে আমাদের প্রথম চিত্র আছে হাইড্রোজেন, প্রোটিয়াম। এখানে একটা আছে কি প্রোটন আর একটা আছে কি ইলেকট্রন। তাহলে এর একটা প্রোটন একটা ইলেকট্রন। এখানে এই পারমাণবিক ভর সংখ্যা হলো কত? 1। এখানে প্রোটন আছে একটি এবং আমাদের কি আছে? নিউটন আছে একটি। তাহলে এদের পারমাণবিক ভর সংখ্যা কত? 2। তারপরে আমাদের দেওয়া আছে কত? প্রোটন আছে একটি, নিউটন আছে 2টি। তাহলে 2টি যোগ করলে হয় আমাদের কত? 3। এখানে ভর সংখ্যা আছে 3, কিন্তু ইলেকট্রন এই জায়গাও আছে, এই জায়গাও আছে, এই জায়গাও আছে। তো এখন আমরা আইসোটোপ বিষয়ে প্রশ্নটি সমস্যা সমাধান করলাম। চলো এখন খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করি। খ নাম্বার প্রশ্নে বলা আছে যে খ নম্বর বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিতি। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিতি প্রোটনের সংখ্যাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা একটি মৌলের বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য। পারমাণবিক সংখ্যাকে ইংরেজি বড় হাতের অক্ষর জেড দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের ছকের মধ্যেও দেওয়া আছে। পারমাণবিক সংখ্যাকে মৌলের বাম পাশে নিচের দিকে লিখতে হয়। 2টি মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হতে পারে না। যে কোনো মৌলের ধর্ম নির্ভর করে তার পারমাণবিক সংখ্যার উপর। রাসায়নিক বিক্রিয়ার আগে বা পরে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন করা যায় না। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কি হয়? সমান হয়। তাই সোডিয়ামের নিউক্লিয়াসের মোট 11টি প্রোটন উপস্থিত। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। অর্থাৎ এখানে
পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে সেই বিষয়টা এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা আরেকটু ভালো করে বুঝে নিবা। এখন গ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করব। গ নাম্বার প্রশ্নটিতে বলা আছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটনের সংখ্যা নির্ণয় করো। জেড যে মৌল আছে মৌলটির মধ্যে একটি পরমাণুতে বিদ্যমান কয়টি ইলেকট্রন নিউটন সংখ্যা আছে তা আমাদের নির্ণয় করতে হয়েছে। এখানে আমরা উল্লেখিত ছকের মধ্যে জেড এর পারমাণবিক সংখ্যা আছে 6, ভর সংখ্যা আছে কত 14। উত্তর, উদ্দীপকের উল্লেখিত জেড মৌলটি হলো কার্বন। এই কার্বনের মৌলটির একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে। কার্বনের একটি মৌলের পরমাণুতে যে বিদ্যমান নিউটন সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে নিউটনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। নিউটনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি এর মান হলো কত 6। ভর সংখ্যা দেওয়া আছে কত 14। এই নিউটনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা দেওয়া আছে 14। এখন আমরা জানি কোন মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা। সুতরাং নিউটনের সংখ্যাটা ঠিক রেখে আমরা যদি সাইড চেঞ্জ করি ভর সংখ্যা আর এখানে প্রোটন সংখ্যা এই পাশে এসে কি হবে মাইনাস চিহ্ন প্রোটন সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, প্রোটন বা নিউটন সংখ্যাকে আমরা কি করছি প্রোটন সংখ্যা কত জেড, প্রোটন এর পারমাণবিক সংখ্যা নিউটনের পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যা জেড, এর মান হলো 14, জেড এর মান কত 6, মাইনাস করলে পাই কত 8। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে যে বিদ্যমান নিউটন সংখ্যা হলো কত 8। উত্তর। এখন শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনে করবে যে এই প্রশ্নটা অনেক ছোট মনে হতেছে গ নাম্বারের জন্য, আসলে তা না, মূলত প্রশ্নটা এইটুকুই, কারণ গণিত প্রশ্ন বিজ্ঞান প্রশ্ন এর চাইতে আর বেশি করার মতো কোনো উপায় নেই, কারণ এখানে একটি গাণিতিক টার্ম রয়েছে। তো চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করি। ঘ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটি পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠনের সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করা। অর্থাৎ এদের দ্বারা যৌগ গঠন করা সম্ভব কিনা তা যুক্তি সহ বিশ্লেষণ করতে বলা হয়েছে। উদ্দীপকের উল্লেখিত এক্স মৌলটি হলো ক্লোরিন। এক্স যে মৌল আছে মৌলটি হলো ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17 আর ভর সংখ্যা হলো কত 35। ওয়াই মৌলটি হলো সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা কত 23। মৌল দুটির মধ্যে যৌগ গঠন করা সম্ভব। সোডিয়াম এবং ক্লোরিন মৌল দুটি আয়নিক যৌগে গঠন করে। এই মৌল দুটি আয়নিক যৌগ কি করে গঠন করে? দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন হয় তাকে আয়নিক যৌগ বলে। অর্থাৎ দুটি যৌগের মধ্যে ইলেকট্রনিক আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন করা হয় তাকে আয়নিক বলা হয়। এখানে সোডিয়াম হলো ধাতু আর ক্লোরিন হলো অধাতু। সোডিয়াম মৌলটি হলো ধাতু, ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি করে। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত 11। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত 17। সোডিয়ামের প্রথম চক্রের মধ্যে 11। এখন আমরা একটা চক্র দেখতে পারবো, চক্র দেখতে আমরা এখান থেকে ইলেকট্রনিক দেখবেন সোডিয়াম আর এটা হলো কি ক্লোরিন। আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের 11টি আছে, 11টির মধ্যে প্রথম চক্রে 2 1 1 2, দ্বিতীয়টাতে আছে কত 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 2n² একটা সূত্র আছে, সেই সূত্রের আলোকে দ্বিতীয় চিত্রে হলো 8টি, কিন্তু সেই সূত্রের আলোকে তৃতীয় চিত্রে থাকার কথা ছিল কয়টি 2n² অর্থাৎ 3² 18টি, কিন্তু আছে কয়টি একটি, তার মানে এই হলো 11টি একটি, তাই সে একটি ইলেকট্রনকে কি করে ত্যাগ করে মুক্ত হইতে চায়। অপরদিকে ক্লোরিনের আছে কত 17, তার এখানে ক্লোরিনের আছে কত 17, প্রথম দুইটা 8 10, তারপরে আছে 7টি 17টিতে। এখন তার একটা প্রয়োজন, এখানে সে একটা গ্রহণ করে সেও
কি করতে চায়, নিশ্চিত মুক্ত হইতে চায়। তো এখন আমরা সোডিয়াম এবং ক্লোরিনের পরমাণুর ইলেকট্রনের বিন্যাসটা দেখতে পারলাম। তো এখন যেমন সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তো এখান থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে। একটা ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়াম কি হচ্ছে ধনাত্মক, ক্লোরিন আবার একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, করে ক্লোরিন হয়েছে কি ঋণাত্মক। ক্লোরিন ঋণাত্মক হয়েছে, ক্লোরিন কি হয়েছে ঋণাত্মক। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন কি হলো ঋণাত্মক, সোডিয়াম ধনাত্মক, ক্লোরিন হলো কি ঋণাত্মক। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম হলো ধনাত্মক, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন হলো কি ঋণাত্মক। তাই সোডিয়াম এবং ক্লোরিন এর বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাওয়ার লবণ তৈরি করে। তো এখন থেকে আমরা আরো দেখতে পারবো যে এরপরে বিষয়টি হলো সোডিয়াম মৌলের শেষের কক্ষপথে একটি ইলেকট্রন এবং ক্লোরিন মৌলের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। এর 11টি আর 17টি, তাহলে এখানে আছে আর একটি বেশি, আর আছে 7টি। প্রত্যেকটাই পরমাণুই চায় যে তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকপূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করুক। তাই সোডিয়াম তার শেষের কক্ষপথের ইলেকট্রনটি ছেড়ে দিয়ে অষ্টকপূর্ণ হয় এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এক্স এবং ওয়াই মৌল দুটি পরমাণু সমূহের মধ্যে আয়নিক যৌগ গঠনে সম্ভব, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এর সমনে সোডিয়াম ক্লোরাইড লবণ খাবার লবণ গঠন করা সম্ভব। এটি খাবার লবণের কি সংকেত, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আগামী সপ্তাহে 8ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৈরি করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। খোদা হাফেজ।